উর্মিলা দেবী সবকিছু গুছিয়ে বললেন। তন্নি, রান্নাঘরে গিয়ে দেখ অনেকগুলো টিফিন বক্স আছে। আমি বাড়ি থেকে সবার জন্য রান্না করে এনেছি। বর্ষার আশীর্বাদ হয়ে গেলে খাবারগুলো একটু সার্ভ করে দিস। তন্নি মাথা দুলিয়ে সম্মতি দেয়। সুমিত্রা দেবী এবার কৌশলবাবুকে উদ্দেশ্য করে বললেন, কি গো, অনেকটা সময় নষ্ট হয়েছে, এবার তাড়াতাড়ি আশীর্বাদটা সেরে ফেলো তো। বর্ষা মা, এবার একটু বাবার কাছ থেকে উঠে এই আসনটায় এসে বসো মা। বর্ষণ বর্ষার কাছে গিয়ে কানে কানে বলল, কিরে দিদি, জিজুকে পছন্দ হয়েছে তো? আমার কিন্তু বেশ লেগেছে জানিস। আমরা একসাথে ক্রিকেট খেলেছি। জিজু বলেছে পরীক্ষার পর আমাকে একটা একাডেমিতে অ্যাডমিশন করিয়ে দিবে। বর্ষা কথাটা শুনতেই চোখ চলে যায় সামনের সোফায় বসে থাকা পুরুষটার দিকে। দেখে আকাশ তখনও ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বর্ষার অস্বস্তি যেন দ্বিগুণ বেগে বাড়ল, আর তার সাথে মাথা চাড়া দিয়ে উঠল রাগ। নিজের বাবা মায়ের প্রতি এমনকি বর্ষণকেও ওর এখন সহ্য হচ্ছে না। শুধু বাড়ির মানুষগুলো আছে তাই বাধ্য মেয়ের মতো মাথা নত করে বসে আছে। ও জানি ওর একটা ভুল পদক্ষেপে ওর বাবার সম্মান হানি হবে, আর সারা জীবন জয়দেব বাবুর কাছে নিজের সম্মানটাই আগে প্রাধান্য পেয়ে এসেছে। উর্মিলা দেবী মেয়েকে হাত ধরে সোফা থেকে তুলে ওই আসনটিতে বসায়। জয়দেব বাবু চুপচাপ মেয়েকে দেখছে। মেয়ে তার এত চুপচাপ কেন, মনে মনে সেই কথাটা ভেবে চলেছেন। বর্ষা বসতেই উনি বললেন, মৌ, একটু জয়াদি আর অনিন্দিতাকে ডেকে আন, ওরাও এসে একেবারে আশীর্বাদ করে যাক বর্ষাকে। কথাটা কর্ণগোচর হতে বর্ষার কষ্ট হয়। বাবার প্রতি তীব্র অভিমানে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। বউ চলে যেতেই বর্ষার ফোনটা বাজতে থাকে। ফোনটা হাতে নিয়ে দেখতে ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে বর্ষা। চোখ জোড়া জ্বালা দিয়ে ওঠে। ফোনটা অনবরত ভাবে বেজে যাচ্ছে। তাই দেখে বর্ষণ দিদিকে বলল, এই দিদি, তোর ফোনটা বেজে যাচ্ছে তো, রিসিভ কর। উর্মিলা দেবী মেয়েকে বলে, কিরে বর্ষা, এতবার করে কে ফোন করছে? কান্নারা সব দলা পাকিয়ে গলায় জমা হয়ে আছে। বর্ষার কথা বলতে কষ্ট হয়, তবুও আস্তে করে বলে ওঠে, নাচের ওখান থেকে ফোন এসছে মা। এখন ওসব ফোন রিসিভ করতে হবে না, তন্নির ফোনটা নিয়ে যা তো। কথাগুলো শেষ করে ফোনটা তন্নির কাছে দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে উর্মিলা দেবী। তন্নি বর্ষার ফোন হাতে নিতে আবার বেজে ওঠে ফোনটা। স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পায় মিস্টার চ্যাটার্জি নামটা ভেসে উঠেছে। ও কাতর নয়নে বর্ষার দিকে তাকিয়ে থাকে। বর্ষা ছলো ছলো চোখে মৃদু হেসে বলে ওঠে, ফোনটা সাইলেন্ট করে ড্রয়ারে রেখে দে তন্নি। তন্নির বুকটা মোচড় দিয়ে ওঠে বর্ষার জন্য। কি করবে ও? নিজেকে পাগল পাগল লাগে। পরিস্থিতি আজ হাতের বাইরে, চাইলেও কিছু বলতে বা করতে পারবে না। একরাশ কষ্ট নিয়ে ঘরে চলে যায়। তারপর সময়গুলো যেন চোখের নিমিষে কেটে যায়। জয়াদেবী আর অনিন্দিত আসা মাত্রই বর্ষার আশীর্বাদ শুরু হয়ে যায়। একে একে সবার আশীর্বাদ করা হয়ে গেলে শুরু হয় খাওয়া দাওয়ার পর্ব। আকাশের সাথে বর্ষা টুকটাক হ্যাঁ হু ছাড়া কথা হয়নি। সবাই বলেছিল ওদেরকে আলাদাভাবে কথা বলতে, সেখানে বর্ষা বলেছিল, কথা বলার দিন তো আর ফুরিয়ে যাচ্ছে না। ঘর ভর্তি লোকজন সবাই, এমনকি আকাশ নিজেও মনে করেছে বর্ষা হয়তো লজ্জা পাচ্ছে। শুধুমাত্র ওখানে উপস্থিত তিনজন জানে আসল কারণটা কি। স্নিগ্ধ শীতল বাতাসে নিজের শরীরটাকে ভাসিয়ে দেয় রমণী। মুখে তার ঘোর অমাবস্যা। ঝিলের জলের মতো টুইটুম্বর হয়ে আছে শান্ত চোখ ছোড়া। চোখের পলক ফেলতে এক ফোঁটা উষ্ণ নোনাচল গড়িয়ে পড়ে চিবুক পেয়ে। হাতের উল্টো পিঠ দিয়ে সেটাকে মুছিয়ে দিতে আবার ভিজে যায় গাল জোড়া। সন্ধেবেলায় একাকী বেলকনিতে দাঁড়িয়ে আছে বর্ষা। এখন ঘর ফাঁকা। আকাশরা একটু আগেই চলে গিয়েছে। যাওয়ার সময় অবশ্য বর্ষাকে আকাশ বলেছে, অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হলো বৃষ্টি স্নাতা। বর্ষা চমকে ওঠে। আকাশের দিকে ফিরে তাকাতে দেখতে পায় আকাশ এক গার হেসে ওকে বাই বলে বেরিয়ে যাচ্ছে। বর্ষার একবার চিৎকার করে বলতে ইচ্ছে করছিল যে, বৃষ্টি স্নাতা এই নামে আপনি আমাকে ডাকবেন না আকাশবাবু। এই নামে ডাকার আপনার কোনো অধিকার নেই। কিন্তু কিছু বলতে পারে না। বুকে কুলু পেটে দাঁড়িয়ে থাকে। হঠাৎ ফোনের মেসেজ টোনটা বেজে উঠতে নিজের চিন্তা থেকে বেরিয়ে আসে বর্ষা। ফোনে চোখ যেতে দেখতে পায় অনিন্দিতা মেসেজ করেছে, দাদাভাই চলে এসেছে। ভীষণ বিধ্বস্ত লাগছিল, ফ্রেশ না হয়ে উপর হয়ে শুয়ে আছে। আমার খুব কষ্ট হচ্ছে বর্ষাদি, জানি না যখন জানতে পারবে তোমার কথা কি রিয়াক্ট করবে। মেসেজটা পড়ে বর্ষা নিঃশব্দে চোখের জল ফেলতে লাগে আর বিড়বিড় করে বলতে থাকে, সরি অনির্বাণ, আমাকে আপনি ক্ষমা করে দেবেন। সময় বয়ে যায় তার মতো। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাত 11টা বাজে। বর্ষা তখনও ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে। ঘরে যেতে ইচ্ছে করছে না। বাবা মা ভাইটার সাথেও কথা বলতে ইচ্ছে করছে না।
একা থাকতে ইচ্ছে করছে। বোন বারবার বলছে তুই খুব একা বর্ষা, খুব একা। ভাবনার সুতো ছিঁড়ে যায় তন্ডির কথায়। বর্ষা, কাকিমা খেতে ডাকছে। বর্ষা আকাশ থেকে দৃষ্টি সরিয়ে রক্ত লাল চোখে তাকায় তন্ডির দিকে। তার ছেলের হাসি হেসে বলল, বলে দে আমি খাবো না, অযথা বিরক্ত যেন না করে। বউ আস্তে আস্তে বলল, আমি কাকু কাকিমা আর ভাইকে খেতে দিয়েছি। কাকু তোর কথা জিজ্ঞাসা করছিল, তাই বললাম আমরা তিনজন একসাথে পরে খাবো। অযথা এখন ঝামেলা করিস না বর্ষা। বর্ষা শান্ত চোখে তাকায় বউয়ের দিকে, চড়ে একটা শ্বাস নিয়ে বলে ওঠে, আজকে আমার গলা দিয়ে খাবার নামবে না যতক্ষণ না জানবো মিস্টার চ্যাটার্জি খেয়েছেন কিনা। আমি জানি উনি দুপুরে কিছু খাননি, খাওয়ার কথা না। আজ তো কথা ছিল আমি ওনাকে খাইয়ে দিব। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলে বর্ষা, তবু ক্রন্দনরত অবস্থায় বলতে থাকে, কথার খেলাপ করেছি আমি, অন্যায় করেছি ওনার সাথে। কতটা কষ্ট পেলে একটা গোছানো মানুষ অগোছালো হয়ে যায় সেটা বুঝতে পারছি আমি। কেন তখন বাধা দিতে পারলাম না ওদের? বাবা মা ওদেরকে কথা দেওয়ার আগে আমাকে কেন জানালো না একটাবার? মাকে তখন আড়ালে ডেকে বললাম এই বিয়ে আমি করতে পারবো না। তার প্রত্যুরে মা কি বলল? মেয়ে হয়ে জন্মিয়েছো, আজ না হোক কাল অন্যের ঘরে তোমাকে যেতে হবে বর্ষা। আবার কথাগুলো সম্পূর্ণ না শুনে আবার কষ্টটাকে না বুঝে চোখের জলকে নজর আন্দাজ করে চলে গেল। আমার তখন ভীষণ কষ্ট হচ্ছিল জানিস। আমি আমার মাকে তখন চিনতেই পারছিলাম না। আমার পৃথিবী তুলে উঠেছিল। কাকিমা তো তখন তাড়াহুড়োয় ছিল, হয়তো অতটা সিরিয়াস হয়ে শোনেনি তোর কথা। কথাটা বলেই এগিয়ে আসে বউ বর্ষার দিকে। তারপর বান্ধবীর চোখের জল বুঝিয়ে বলল, এখন চল দুটো খেয়ে নিবি, অনেক রাত হয়েছে। আর তাছাড়া তোর মনের উপর দিয়ে তো অনেক ধকল গেছে। কাল সকালে কাকু কাকিমার সাথে বিয়ে ভাঙা নিয়ে কথা বলিস। ওদের কথা বলার মাঝে আবার বর্ষার ফোনের মেসেজের টোনটা বেজে ওঠে। কথা থামিয়ে দেয় বউ। বর্ষা চৌকিতে তাকায় ফোনটার দিকে। আলো জ্বলা স্ক্রিনে ভেসে ওঠে অনিন্দিতার নাম। দ্রুত গতিতে ফোনের লক খুলে মেসেজটা ওপেন করে। বর্ষাদি, দাদাভাই সবকিছু জেনে গেছে। খাওয়ার প্লেটে জল ঢেলে না খেয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছে। জানি না কোথায় গিয়েছে, তবে দেখে মনে হলো খুব রেগে আছে। আমার খুব ভয় করছে। এদিকে মা খুব কাঁদছে, বাবাও না খেয়ে ঘরে চলে গেছে। বর্ষার বুকটা কেঁপে উঠল মুহূর্তের মধ্যে। এত রাতে অনির্বাণ রেগে কোথায় যেতে পারে ভাবতে চোখ উপছে জল গড়িয়ে পড়ল। এলোমেলো হয়ে গেল বিষাদের অনুভূতিগুলো সব। বার কয়েক ঢোক গিলে ক্ষুব্ধ হস্তে টাইপ করলো, মেসেজটা সেন্ড করে বর্ষা হু হু করে কেঁদে ওঠে। তরুণী বউ তাড়াতাড়ি বর্ষাকে জড়িয়ে ধরে সামলানোর চেষ্টা করতে থাকে। ওদের চোখেও জল চলে আসে বর্ষাকে এইভাবে কাঁদতে দেখে। বেশ কিছুক্ষণ পর কান্নার বেগ কমে আসতে বর্ষা ওদেরকে ছেড়ে দাঁড়ায়। চোখের জল মুছে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় বেলকনি থেকে। বর্ষাকে এইভাবে বেরিয়ে যেতে দেখে তরুণী বউ পেছন পেছন ছুটে যায়। এই ভয়ে যে মেয়েটার মাথা ঠিক নেই, না জানি কি করে বসে। বসার ঘরে পিন পতন নীরবতা। জয়দীপ বাবু সোফায় বসে আছেন এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে। উর্মিলা দেবী সোফায় বসে হাঁপাচ্ছেন। দর্শন মাকে শান্ত করার চেষ্টা করছে। বউ তন্ডি বর্ষাকে ধরে দাঁড়িয়ে আছে। ওদের চোখেও আতঙ্ক বিরাজ করছে। বর্ষা মাথা নিচু করে চোখের জল ফেলছে। বসার ঘরের মেঝেতে অবহেলায় পড়ে রয়েছে আশীর্বাদের সোনার আংটিটা। একটু আগেই ঝড় উঠে গিয়েছে এখানে। কিছুক্ষণ আগের ঘটনা। অনির্বাণের কষ্ট সহ্য করতে না পেরে বর্ষা বেলকনি থেকে বেরিয়ে আসে বসার ঘরে। তখন সবেমাত্র খাওয়া দাওয়া সেরে জয়দেব বাবু আর উর্মিলা দেবী শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বসার ঘরে কাউকে দেখতে না পেয়ে বর্ষা বাবা মাকে বসার ঘরে ডাকে। জয়দেব বাবু বসার ঘরে আসতেই দেখে মেয়ে থমথমে মুখে দাঁড়িয়ে আছে। কি হয়েছে জিজ্ঞেস করতে বর্ষা চিৎকার করে বলে ওঠে, আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না বাবা। জয়দেব বাবু কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থাকে। তারপর গম্ভীর হয়ে জিজ্ঞাসা করে, কেন, কিসে আপত্তি তোমার? তুমি সম্বোধন শুনে বর্ষা কেঁপে ওঠে। তবুও আর চুপ থাকে না। কয়েকটা শুকনো ঢোকিলে গলা ভেজানোর বৃথা চেষ্টা করে। তারপর বলল, আমি এখন এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। তোমার বিয়ে তো এই মুহূর্তে হচ্ছে না, পরীক্ষা শেষ হলেই তারপর হবে। তবু আমি করতে পারবো না। আমার পক্ষে কাউকেই বিয়ে করা সম্ভব না। উর্মিলা দেবী কথাটা শুনতে ভ্রু কুঁচকে ফেলেন। তখনই উনার মনে পড়ে যায় সকাল বলা বর্ষার কথাগুলো। সেই সময় উনি অতটাও গুরুত্ব দেননি। ভেবেছিলেন মেয়ে হয়তো এমনি বিয়ে করতে চাইছে না।
পরে বুঝিয়ে বললে বুঝবে, কিন্তু এখন বর্ষার মুখে এমন কথা শুনে তিনি চিন্তায় পড়ে যান। আর তার থেকে বড় কথা হলো জয়দেববাবু কি বলবেন। উনি জানেন স্বামী তার কেমন প্রকৃতির মানুষ। নিজে যেমন কথার খেলাপ করা মানুষদের পছন্দ করে না, তেমনি নিজেও কথার খেলাপ করে না। সেখানে এখন মেয়ের এমন আচরণে তিনি চিন্তায় পড়ে যায়, তাকিয়ে থাকে স্বামীর দিকে। জয়দেববাবু এবার তীক্ষ্ণ দৃষ্টি ফেললেন মেয়ের দিকে, বোঝার চেষ্টা করেন মেয়ের আপত্তির কারণ। কণ্ঠটা সর্বোচ্চ গম্ভীর করে বললেন, বিয়ে না করার যথাযথ কারণ ব্যাখ্যা করো তুমি। আমি এটা মানি যে আকাশকে অপছন্দ করার মতো কোনো কারণ তোমার কাছে নেই। এমন সুযোগ্য ছেলেকে তুমি কেন বিয়ে করতে চাইছো না, তার সঠিক কারণটা আমাকে বলো বর্ষা। বর্ষা থমকায় বাবার কথায়, হালকা ফুপিয়ে উঠল। জয়দেববাবু আর উর্মিলা দেবী হতভম্ব হয়ে দেখতে থাকেন তাদের মেয়েকে। জয়দেববাবু তাড়া লাগিয়ে বললেন, এসব কান্নাকাটি পরে করবে, এখন মেইন কারণটা বলো বর্ষা, আমি শুনতে চাই। বর্ষা চুপ করে থাকে। কি করে বলবে যে ও একজনকে ভালোবাসে? বাবা বলে কষ্ট পাবে, কিন্তু ও নিরুপায়। কম্পিত কণ্ঠে মাথা নত করে বলে ওঠে, আমি একজনকে ভালোবাসি বাবা, তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। মেয়ের মুখে এমন কথা শুনে থমকে যায় উর্মিলা দেবী আর জয়দেববাবু। বর্ষণ ঘরে বসে মোবাইলে গেম খেলছিল। বর্ষার ঘরে চেঁচামেচি শুনতেই বেরিয়ে আসে, আর তখনই কানে যায় বর্ষার কথাগুলো। ও চুপচাপ বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। জয়দেববাবু শানিত কণ্ঠে বলে ওঠেন, ভুলে যাও তাকে, আমি কথা দিয়েছি কৌশল দাদাকে। তাছাড়া তোমাকে ওরা আজ আশীর্বাদ করে গিয়েছে। বর্ষা যেন এবার মাথা ঘোরার উপক্রম হয়। রাগ হয় বাবার উপর। অনির্বাণের কথা মাথায় আসতে উত্তেজিত হয়ে পড়ে। হিতাহীন জ্ঞান হারিয়ে হাতের আঙুল থেকে আশীর্বাদের সোনার আংটিটা খুলে ছুঁড়ে ফেলে ফ্লোরে। কম্পিত গলার স্বর কিছুটা বাড়িয়ে বলল, কথা দিয়েছো মানে কি বাবা? আমাকে জিজ্ঞাসা করেছিলে কথা দেওয়ার আগে? হুট করেই আজ এসে তুমি বলছো এই ছেলেকে তোমার বিয়ে করতে হবে। আজ আশীর্বাদ, ওরাও আমাকে দেখে আশীর্বাদ করে গেল। বাহ, কি সুন্দর। আরে আমার তো একটা মতামত আছে নাকি? আমি মেয়ে বলে আমার মতামতের কোনো দাম নেই তোমার কাছে? যদি এটা ভেবে থাকো তাহলে সরি বাবা, আমি এই বিয়েটা করছি না। আর এই আশীর্বাদটাকেও আমি মানি না। আমার জীবন, আমার সিদ্ধান্ত। আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া আমার পক্ষে কাউকে বিয়ে করা সম্ভব না। কথাটা শেষ হওয়ার পরই একটা জোরে শব্দ হয়। ঘরে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। বর্ষা গালে হাত দিয়ে হতভম্ব বিমূর্ত হয়ে তাকিয়ে থাকে মায়ের দিকে। চোখ দিয়ে বয়ে যায় অবিরাম ভারী ধারা। উর্মিলা দেবী হাঁপাচ্ছে। বর্ষণ কি কর্তব্য বিমূঢ় হয়ে থাকে কিছুক্ষণ, কাকে সামলাবে বুঝতে পারে না। তারপর মৃদু চিৎকার করে বলল, মা কি করলে তুমি? দিদির গায়ে হাত তুললে? উর্মিলা দেবী রাগান্বিত হয়ে চড়া গলায় বললেন, চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না তুই। আমি তোর দিদিকে মেরেছি, বেশ করেছি। ওর সাহস কি করে হয় বাবার মুখে মুখে কথা বলার? আর আংটিটা ওইভাবে ছুঁড়ে দেওয়ার মানে কি? হ্যাঁ রে বর্ষা, তোর লজ্জা করছে না এইভাবে অকপটে বাবার সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলতে? ছি, আমরা তোকে এই শিক্ষা দিয়েছিলাম? তোকে কলকাতায় পড়তে পাঠানোর সিদ্ধান্ত তাহলে আমাদের কি ভুল ছিল? কত লোক, আত্মীয় স্বজন সবাই বলেছিল মেয়েকে দূরে পাঠিও না, মেয়ে হাতের বাইরে চলে যাবে। তখন তোর বাবা তোকে বিশ্বাস করে সবার বিপক্ষে গিয়ে কলকাতায় পড়তে পাঠায়। আজ তার এই প্রতিদান দিলি তুই? তুই কি মানুষ? আমাদের বিশ্বাস, আমাদের সম্মানের কোনো মূল্য নেই তোর কাছে? এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে নিজের মেয়েকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন জয়দেববাবু। স্ত্রীকে হাইপার হতে দেখে জয়দেববাবু এবার মুখ খুললেন। রাশভারী কণ্ঠে বললেন, উর্মিলা, করছোটা কি? থামো, বর্ষণ মাকে সামলা। বর্ষার ভীষণ কষ্ট হয়। ও তো চায়নি কখনো এইভাবে বাবা মায়ের সামনে দাঁড়াতে, কিন্তু আজ পরিস্থিতির কারণে ওকে এই রূপে আসতে হয়েছে। জয়দেববাবু চশমাটা ভালো করে পরে নেন চোখে। তারপর সোফায় বসে গলার স্বর স্বাভাবিকের চেয়েও অনেক গম্ভীর করে বললেন, এটাই তোমার শেষ কথা বর্ষা? বর্ষা এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বাবার কথা কর্ণগোচর হতেই চোখ তুলে দেখায়। জয়দেববাবুর মুখ থমথমে, কপালের রগ ফুলে উঠেছে। বর্ষা বুঝতে পারে অনেকটাই রেগে আছে ওর উপর বাবা। চোখ দিয়ে ঝরে পড়ে কয়েক ফোঁটা জল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বাবার দিকে, কিন্তু মুখে কিছু বলে না। বর্ষাকে এভাবে নিরুত্তর দেখে জয়দেববাবু গলার স্বর বাড়িয়ে বলেন,
আমি জয়দেব সরকার জীবনে কখনো কথার খেলাপ করিনি। যারা করে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, এড়িয়ে চলি। তোমাকে আমি অনেক বিশ্বাস করে কলকাতায় পাঠিয়েছিলাম পড়ার জন্য। তুমি আমাকে কথা দিয়েছিলে আমার পছন্দ করা পাত্রকে তুমি বিয়ে করবে, আর আমি এটাও বিশ্বাস করেছিলাম তুমি হয়তো বিশ্বাস করো তোমার বাবা তোমার জন্য সব থেকে বেস্টটাই পছন্দ করবে। কিন্তু আমার ধারণা ভুল, তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি। কথার খেলাপ করে নিজে পছন্দ করে নিয়েছো। ভালো কথা, খুবই ভালো কথা, কিন্তু ওই যে বললাম কথার খেলাপ করা আমি মোটেও পছন্দ করি না। আকাশের বাবাকে আমি কথা দিয়েছি, আশীর্বাদ হয়ে গেছে তোমার, তাই আমি এই বিয়ে কখনোই ভাঙতে পারবো না। তুমি যদি এই বিয়ে করতে না পারো তাহলে আজ থেকে তোমার আর আমাদের পথ আলাদা। আমি জানবো আমার একমাত্র সন্তান আর সে বর্ষণ। বাবার কাছে থেকে এমন কিছু কোনোদিন শুনতে হবে বর্ষা কল্পনাও করেনি। মুহূর্তের মধ্যে ওর মনে হলো পায়ের তলা থেকে শক্ত মাটি সরে গিয়েছে, ওর শরীর ঢলে যায়। বউ তন্ডি বর্ষা বলে মৃদু চিৎকার করে তাড়াতাড়ি ধরে। বর্ষার শরীর ছেড়ে দেয়, নিজেকে কেমন অনুভূতি শূন্য লাগে। মেয়ের দিকে এক পলক তাকিয়ে চোয়াল শক্ত করে জয়দেব বাবু ফের বলেন, আমি কখনোই জানতে চাইবো না তুমি কাকে ভালোবাসো, কতদিনের সম্পর্ক তোমাদের। শুধু এইটুকু বলবো, আজ আমার এতগুলো বছরের নিঃস্বার্থ ভালোবাসা হেরে গেছে 2 দিনের ভালোবাসার কাছে। আমি 2 দিনের জন্য কলকাতায় থাকবো, কিছু কাজ আছে আমার, তারপর চলে যাব। এই 2 দিনের মধ্যে তুমি জানাও আমাকে তুমি কি চাও। যদি মনে করো আকাশকে বিয়ে করবে, বাবার কথার গুরুত্ব তোমার কাছে আছে, তাহলে পরীক্ষা শেষ হলেই চলে এসো রানাঘাটে। আর যদি মনে করো আমাদের কোনো গুরুত্ব নেই তোমার জীবনে, আমাদের ছাড়া তুমি চলতে পারবে, যাকে পছন্দ করেছো তার সাথে তুমি জীবন পার করতে পারবে, তাহলে তুমি আর এসো না। আমাদেরকে আমাদের মতো ছেড়ে দিও, আমরা সামনে নেবো নিজেদেরকে। ভাবো, ভেবে সিদ্ধান্ত নাও। আফটার অল তোমার জীবন, তোমার সিদ্ধান্ত, আমি সেখানে হস্তক্ষেপ করতে পারি না। কথাগুলো শেষ করে জয়দেব বাবু উঠে দাঁড়ান, ধীর পায়ে এগিয়ে যান ঘরের দিকে। উর্মিলা দেবী রোষানল দৃষ্টিতে চেয়ে বেগে বলে ওঠেন, আজ এই দিনটা দেখার জন্য সেই দিন অত কষ্ট করে তোকে জন্ম দিয়েছিলাম বল। প্রশ্নটা করে তিনি চলে যান ঘরে। বর্ষণ এগিয়ে যায় দিদির কাছে। যে গালে উর্মিলা দেবী ছোঁয়ার মেরেছিলেন সে গালে হাত রাখতে বর্ষা ভাইকে ছড়িয়ে ধরে, ফুপিয়ে ওঠে মুহূর্তের মধ্যে, কেঁদে ফেলে শব্দ করে। বর্ষণ পরম মমতায় দিদিকে জড়িয়ে ধরে সামলানোর চেষ্টা করে। সেদিনের ঘটনার পর থেকে জয়দেব বাবু মেয়ের সাথে কথা বলেননি। উর্মিলা দেবী প্রয়োজন ছাড়া মেয়ের সামনেও যাননি। কথা বলা তো দূরের বিষয়, যে মেয়ের কাছে বাবা মায়ের সে একটা বাইরের ছেলের গুরুত্ব বেশি, সেই মেয়ের মুখটাও তিনি এখন দেখতে চান না। বউয়ের উপর তিনি সন্তুষ্ট ছিলেন না। মেয়ের জীবনের এত বড় কথাটা কেন জানানো হয়নি সে বিষয় নিয়ে 2 দিন যাবৎ ঘর থেকে বেরোয়নি বর্ষা। কারণ সঙ্গ পর্যন্ত ভালো লাগছিল না ওর। হুল্লোড় মহলের সবার মন খারাপ বর্ষার জন্য। ওরা বুঝতে পারে এই সময় বর্ষার প্রয়োজন ওদের, কিন্তু জয়দেব বাবুরা থাকায় বর্ষা বারণ করে দেয় ওদের আসতে। বিনির মাও ডাকে বর্ষার সম্বিত ফেরে। অনুভব করতে পারে চোখের উষ্ণ নোনা ছলে ভিজে গেছে গালছোড়া। বা হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে নেয় দ্রুত। ফোনে সময় দেখে রাত 3:30 বেজে গেছে। বিগত কিছু দিনের ঘটে যাওয়া ঘটনার ভাবনায় এতটা বিভোর হয়েছিল যে ও বুঝতেই পারেনি কতটা সময় বয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর বিনিকে কোলে নিয়ে ছাদ থেকে নেমে যায় বর্ষা। বর্ষা চলে যেতে দরজার আড়াল থেকে বেরিয়ে আসে অনিন্দিতা, বউ আর তন্ডি। ওরা এসেছে এখানে অনেকটা সময় আগে। ভেবেছিল হয়তো অনির্বাণ আর বর্ষার মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, দুজনে মিলে কথা বলে হয়তো সমস্যার কোনো সমাধান বের করবে। কিন্তু কোথায় কি? অনির্বাণকে রেগে বেরিয়ে যেতে দেখে ওরা বুঝতে পেরেছে সব হাতের বাইরে চলে গিয়েছে। দিন যেন চোখের পলকে কেটে যায়। সময়ের সাথে সাথে ক্যালেন্ডারের তারিখ বদলে যায় পাতা। বিষণ্ণতা কেটে তপ্ত রোদে এক মুঠো শীতল হাওয়া যেন শান্তি আনে মনে। কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত চাপ। আজকে পরীক্ষা হচ্ছে, তাই ছাত্রছাত্রীদের সঙ্গে বাড়ির গার্জেনরাও আসছে। হাফ টাইমের পরীক্ষা শেষ, এরপর আবার সেকেন্ড ইয়ারদের পরীক্ষা শুরু। ফাইনাল ইয়াররা বেরিয়ে এসেছে পরীক্ষার হল থেকে, আর একটা মাত্র পরীক্ষা বাকি আছে। সেটা হলেই আপাতত পড়াশোনার পাঠ ছুটবে। তারপর যদি আবার পড়তে চাই কেউ তাহলে পড়বে। কথাই আছে, শিক্ষার কোনো শেষ নেই। ব্যাগ কাঁধে নিয়ে সবাই গেটের বাইরে বেরিয়ে যাচ্ছে। হুল্লোড় মহলের সবাই সেদিকেই যাচ্ছে। বর্ষাকে চুপচাপ হেঁটে যেতে দেখে তন্ডি বলল, কিরে মনটা এখনো খারাপ? কিরে মনটা এখনো খারাপ করে রেখেছিস কেন বর্ষা? রোহন বলল, আমি কি অনির্বাণ দার সাথে কথা বলবো একবার? বর্ষা ম্লান হেসে সবার দিকে তাকায়। বিগত কয়েকদিন ধরে যে হুল্লোড় মহলের সবাই ওর বোন ভালো করার চেষ্টা করছে, বিয়ে ভাগার নানা আইডিয়া দিচ্ছে, তা ভাবতে ওর কষ্ট কিছুটা হলেও কিছু সময়ের জন্য লাঘব হচ্ছে। ওর ভাবনার মধ্যে সৌমি বলে ওঠে,
কি রে, উত্তর দিচ্ছিস না কেন? তৎক্ষণাৎ কোনো জবাব এলো না। চেপে রাখা একটা দীর্ঘশ্বাস ফেলে বর্ষা বলল। কালকে পরীক্ষার পর বাড়ি যাচ্ছি আমি। বর্ষার কথা শ্রবণ হতেই চমকে উঠে হুল্লোড় মহল। অভি গলার স্বর উচ্চ স্বরে বলল। মানে কি? বর্ষা ছলো ছলো চোখে তাকিয়ে বলল। জানিস না সেদিন বাবা কি বলে গেল? পরীক্ষা হয়ে গেলে চলে যেতে রানাঘাটে। যদি আমার জীবনে তাদের গুরুত্ব থাকে, আর যদি না থাকে তাহলে আমাকে এখানেই থেকে যেতে বলতো। কিন্তু তোরা বল, আমার জীবনে সবার থেকে কাদের গুরুত্ব বেশি? আমার বাবা মায়ের। তারপর চোখের জল মুছে ফের বলে ওঠে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই কলকাতা শহরটাকে চিরতরে বিদায় দিব। কাল পরীক্ষা শেষ হলেই রানাঘাট চলে যাব। উদয় বর্ষার কথাগুলো শুনে বলে। তাহলে অনির্বাণদা? উদয়ের কথা সম্পূর্ণ করতে না দিয়ে পেছন থেকে নারী কণ্ঠে বলে ওঠে কেউ। আমার দাদাটার কি হবে বর্ষাদি? হুল্লোড় মহলের সবাই চমকে তাকায় পেছনে। দেখে অনিন্দিতা বাইরে দাঁড়িয়ে আছে করুণ নজরে। বর্ষা কিছুক্ষণ নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, তারপর তার ছেলের হাসি হেসে বলল। আমার মতো মেয়ের জন্য তোমার দাদার কিছু হবে না দিতা। ক্ষণিকের এই বিষাদ দেখবে নতুন কারোর আগমনে দূর হয়ে যাবে। অনিন্দিতা দু কদম এগিয়ে এসে বলল। তবে কি এইরকম কথা ছিল বর্ষাদি? বর্ষা অনিন্দিতার কাঁধে হাত রেখে বলল। কথা তো কত কিছু থাকে দিদা, সব কথা কি সবাই রাখতে পারে? তবে আমি অন্যায় করেছি তোমার দাদাভাইকে আমার প্রতি দুর্বল হতে দেখেও বাধা দেইনি বলে। এমনকি নিজেও ওনার প্রতি দুর্বল হয়ে পড়েছি সময় স্রোতে। আর ভুলে বসেছিলাম বাবাকে দেয়া প্রতিশ্রুতির কথা। আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি দিদা। তাদেরকে অসুখী করে আমি বা তোমার দাদা কোনোদিনই সুখী হতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও, পারলে দাদাকে সামলিও। আমি মনে করি উনি আমার থেকেও বেটার কাউকে ডিজার্ভ করেন। অনিন্দিতা ছলো ছলো চোখে তাকিয়ে বলল। তুমি কেন নয়? বর্ষা অনিন্দিতার থেকে দু ধাপ পিছিয়ে আসে, তারপর অন্যদিকে মুখ করে বলে ওঠে। সবার কপালে সুখ থাকে না দিদা, চলে যাও, তুমি চলে যাও। তোমার দাদাকে নিয়ে চিন্তা করতে হবে না, উনি শক্ত মনের মানুষ। আর তাছাড়া আমাদের সম্পর্কটা মনের কোঠরে বাসা বাঁধার আগেই ভেঙে গেছে। তাই বলছি, আমাকে তোমরা ভুলে যাও বর্ষা বলে কোনো এক মেয়ে তোমার দাদাকে। আর বলতে পারে না বর্ষা। চোখের জল মুছে দ্রুত গতিতে কলেজের গেটের দিকে এগিয়ে যায়। অনিন্দিতা নিজেকে আটকে রাখতে পারে না। কাঁদতে কাঁদতে তন্নি বউয়ের দিকে তাকিয়ে বলে ওঠে। আমার উচিত হয়নি সেদিন তোমাদের কথা শুনে বর্ষাদিকে আর দাদাভাইকে এতটা কাছাকাছি আনার চেষ্টা করা। একদম উচিত হয়নি। কথাগুলো শেষ করে অনিন্দিতা দ্রুত গতিতে জায়গা ত্যাগ করে। মুহূর্তের মধ্যে হুল্লোড় মহলের সবার মুড খারাপ হয়েছে। ওরাও তো ভাবেনি পরিস্থিতি আজ এই জায়গায় এসে দাঁড়াবে। নিজেকে কোনো মতে সামলে গেটের কাছে আসতে বর্ষা দাঁড়িয়ে পড়ে। এই মুহূর্তে ওর কোনো কিছুই ভালো লাগছে না, কিন্তু অগত্যা মুখে মৃদু হাসি টেনে কয়েক পা এগিয়ে যায়। চরম অস্বস্তি নিয়ে প্রশ্ন করে। আপনি এখানে? আকাশ মৃদু হেসে এগিয়ে আসে বর্ষার কাছে, তারপর অনুভূতি মিশ্রিত কণ্ঠে বলে ওঠে। হ্যাঁ, আমি আসলে এখানে একটা কাজ ছিল তাই এসেছিলাম। সেটা শেষ করেই বাড়ি ফিরছিলাম। ফেরার পথে তোমার কলেজ পড়লো তাই দেখতে এলাম তোমার পরীক্ষা শেষ হয়েছে কিনা। ও। বর্ষার বুক থেকে ও শুনে নিরাশ হয় আকাশ। ও ভেবেছিল বর্ষা হয়তো ওকে দেখে খুশি হবে, কিন্তু বর্ষার মুখে খুশি হওয়ার বিন্দুমাত্র লক্ষণ দেখতে পাচ্ছে না। ও নিজে থেকেই ফের বলে ওঠে। বৃষ্টি স্নাতা, আমি দুপুরে কিছু খাইনি। এখানে কাছে পিঠে কোনো রেস্টুরেন্টে যাব? শুধুমাত্র হবু বউকে নিয়ে গেলে হবে জামাইবাবু? কমলা লেবু, আমরা কি দোষ করলাম? হঠাৎ এমন কথা শুনতেই আকাশ বর্ষার পেছন নজর দিতে দেখতে পায়। বউ দাঁড়িয়ে আছে আর ওর পেছনে আরো কয়েকজন। আকাশ এবার খোলা মনেই বলল। না না, তোমরা কোনো দোষ করোনি। যদি যেতে চাও তাহলে চলো, কিন্তু তার আগে সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে যাও তো। সৌমি হাত তুলে বলে। আমি সৌমি, ও রোহান, ও উদয়, আর ও অভি। তন্নি আর মৌমিকে তো আগে থেকেই চিনেন। আমরা সবাই বর্ষার বন্ধু। আকাশ সবাইকে হাই করে বলল। তাহলে চলো সবাই কাছাকাছি কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি।
বর্ষা আর সহ্য করতে পারে না, বন্ধুদের দিকে এক নজর দিয়ে আকাশের দিকে তাকায়। তারপর শান্ত কণ্ঠে বলে ওঠে, আমি খুব দুঃখিত আকাশবাবু, কিন্তু আমি বা ওরা কেউই এখন আপনার সাথে রেস্টুরেন্টে যেতে পারবো না। আকাশের সাথে সাথে হুল্লোড় মহলের সবাই ভ্রুকুচকে ফেলে বর্ষার কথা শুনে। সৌমির তো রাগ হয় বর্ষার উপর। ওরা যখন গেটের কাছে আসছিল তখন বউ আকাশকে দেখে ওদের বলে, এর সাথে বর্ষার বিয়ে ঠিক হয়েছে। তাই ওরা ঠিক করে যে আজকে আকাশের সাথে খোলাখুলি আলোচনা করে বিয়েটা ভাঙবে। কিন্তু এই বর্ষা ওদের সব প্ল্যানে জল ঢেলে দেয় নিজ দায়িত্বে। আকাশ সন্দিহান হয়ে জিজ্ঞেস করে, কেন? বর্ষা বিচলিত না হয়ে স্বাভাবিকভাবেই বলল, কারণ আমরা একটু আগেই ক্যান্টিন থেকে পেট ভর্তি করে খাবার খেয়েছি। আর তাছাড়া আমরা সবাই সৌমিদের বাড়ি যাচ্ছি গ্রুপ স্টাডি করতে। কালকে পরীক্ষা শেষ, তাই আজকে আমরা সবাই একটু পড়ার ফাঁকে সময় কাটাতে চাই। বর্ষার কথাগুলো ভালো করে শুনল আকাশ। তারপর মন খারাপ করে বলল, ঠিক আছে বৃষ্টি স্নাতা, আমি তাহলে চলে যাচ্ছি। তারপর হুল্লোড় মহলের সবাইকে বলল, বিয়েতে দেখা হচ্ছে তাহলে, আসছি। হ্যাঁ। আকাশ বেরিয়ে যেতেই হুল্লোড় মহলের সবাই মিলে বর্ষাকে বলল, তুই এরকম চরম মিথ্যাচারটা করতে তোর বুক কাঁপলো না? আমরা কখন পেট ভরা খাবার খেলাম? অভি বলল, মনে মনে ঠিক করেছিলাম আজকে জন্মের মতো বেটাকে আচ্ছা শিক্ষা দিব, বিল দেখে যেন রাম রাম করে। রোহন সিরিয়াস হয়ে বলল, আমি ভেবেছিলাম আকাশদার সাথে কথা বলে তোদের বিয়েটা আটকানো যায় কিনা, কিন্তু তুই সব পরিকল্পনায় জল ঢেলে দিলি। বর্ষা ওদেরকে কিচ্ছু না বলে একটা রিকশায় উঠে বসে। রিকশাটা চলতে শুরু করলে বউ তন্নি একে অপরের মুখ চাওয়াচাবি করে দৌড় দেয় অন্য রিকশার দিকে। তারপর অন্য একটা রিকশায় ওরা উঠে বসে। ওরা চলে যেতে অভি, রোহন, উদয় আর সৌমি মিলে ঠিক করে হয় আকাশের সাথে কথা বলবে, নয়তো অনির্বাণের সাথে। এইভাবে চুপ করে ওরা বসে থাকবে না। হাত জোড়া মুঠ করে চোখ মুখ শক্ত করে বসে আছে অনির্বাণ। চেপে রাখা তপ্ত শ্বাসটা ধীর গতিতে ছেড়ে দেয়। মাথার চুলগুলো খামছে ধরে বার কয়েক স্টিয়ারিং এর উপর আঘাত করে পুলিষ্ঠ বাহু দিয়ে পকেট থেকে একটা সিগারেট বার করে সেটা ধরায়। তারপর ধোঁয়া উড়াতে থাকে নিজের মনে। তবু মাথা ঠান্ডা হয় না। পরপর দুটো সিগারেট শেষ করে সিটের উপর হেলিয়ে দেয় নিজের ক্লান্ত দেহটাকে। চোখ জোড়া বন্ধ করতে কিছুক্ষণ আগের দৃশ্য ভেসে আসে চোখের সামনে। রাগে শরীর জ্বলে যাচ্ছে বর্ষাকে আকাশের সাথে দেখে। বর্ষার পরীক্ষা শুরু হওয়ার দিন থেকেই অনির্বাণ ছুটির সময় কলেজে গেটের সামনে এসে অপেক্ষা করে এক পলক বর্ষাকে দেখার জন্য। অবশ্যই সেটা গাড়ির ভেতর বসে, যাতে বর্ষা টের না পায়। আজকেও তেমনই এসেছিল, কিন্তু বর্ষাকে আকাশের সাথে দেখেও রাগ হয়। রাগের চোটে একবার মনে হয়েছিল গাড়ি থেকে নেমে বর্ষার সামনে যেতে আর হাত ধরে হিড় করে টেনে আনতে, কিন্তু পর মুহূর্তেই মনে আসে ওর কি সেই অধিকার আছে। রাগটা মাথা চাড়া দিয়ে ওঠে তখন, যখন দেখে হুল্লোড় মহলের সবাই মিলে হেসে হেসে কথা বলছে ওই ছেলেটার সাথে। কোন ছেলের সাথে বর্ষার বিয়ে ঠিক হয়েছে সেটা জানতে অনির্বাণের 2 ঘন্টা সময় লেগেছিল সেদিন। এই 2 ঘন্টার মধ্যে আকাশের খুঁটিনাটি সবকিছু অন্যক্ষ দর্পণে। না ছেলেটার মধ্যে কোনো খুঁতও পায়নি, তাই তো যেতে পারিনি বর্ষার বাবার কাছে। বলতে পারিনি ওই ছেলেটা বর্ষার যোগ্য নয়। মিনিট 5 ওইভাবে বসে থেকে বর্ষা ঘুরিয়ে দেয় অনির্বাণ। মিনিট 5 ওইভাবে বসে থেকে গাড়ি ঘুরিয়ে দেয় অনির্বাণ। উদ্দেশ্য অ্যাপার্টমেন্ট। রাতের আকাশে আজ তারাদের বেলা। চাঁদটাও আজ উচ্ছল গোলাকার। স্নিগ্ধ শীতল বাতাস এসে স্পর্শ করে দিচ্ছে যুবতীর শরীর। ঘুরিতে সবই বলছে রাত 1:05। একটু আগেই বউ তন্নি এসে ডেকে গেছে কয়েকবার, কিন্তু বর্ষা নড়েনি বেলকনি থেকে। চাঁদটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই কখন থেকে। আচ্ছা, অনির্বাণ তো বলেছিল ঠিক এইরকম একটা চাঁদও আর অনির্বাণ একসাথে ছাদে দাঁড়িয়ে দেখবে। বর্ষার চোখ ভিজে আসে। কোনো মতে হাতের উল্টো পিঠ দিয়ে মুছিয়ে বেলকনি থেকে চলে যায়। গায়ে ওড়না জড়িয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে যায় ছাদের উদ্দেশ্যে। কিছুটা সময় একাকী থাকার জন্য ও চাঁদটাকে প্রাণ ভরে দেখার জন্য পা রাখে ছাদের দরজার চৌকাঠে। আর তখনই থমকে যায় ও। চকিতে তাকায় রেলিংয়ের দিকে, যেখানে কাঙ্ক্ষিত পুরুষটি গিটার হাতে দাঁড়িয়ে আছে আকাশের দিকে চেয়ে। দৃষ্টি তার পূর্ণ চন্দ্রের দিকে। বর্ষা আর এগিয়ে যায় না, পিছিয়েও আসে না, ছাই হয়ে দাঁড়িয়ে থাকে দরজার কাছে। কিছুটা সময় পেরোতে টুং টাং সুর ভেসে আসে কানে। বর্ষার হৃদয় কাঁপিয়ে দিয়ে পুরুষটা গেয়ে ওঠে, ভেবে দেখেছো কি তারাও যত আলোক বর্ষ দূরে, বহু দূরে,
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। বর্ষার ভিজে যাওয়া চোখ জোড়া মুহূর্তের মধ্যে পুনরায় ভিজে যায়। গাল বেয়ে গড়িয়ে পড়ে উষ্ণ নোনা জল। অনির্বাণের প্রত্যেকটা কথায় কেঁপে ওঠে হৃদয়। মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে দৌড়ে চলে যায় ওই মানুষটার কাছে। ছোট ছোট অসংখ্য চুমুতে ভরিয়ে দিক ওই বেদনা ভরা মায়া ভরা বুকটাতে। আছড়ে পড়ুক ওই শক্ত কোমল বক্ষের উপর। তারপর কেঁদে ভাসিয়ে ফেলুক দিন দুনিয়া ভুলে। চোখের জলে ভিজিয়ে দিক শুভ্র রঙা গেঞ্জিটা। কিন্তু আফসোস, যাওয়া হলো না। অনির্বাণকে ছাদে একা রেখে দৌড়ে নিচে নামে আসে বর্ষা। ঘরে ঢুকে সোজা ওয়াশরুমে চলে যায়। কল ছেড়ে জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। জল পড়ার আওয়াজ ছাপিয়ে শ্রী হৃদয় বিদারক কান্নার শব্দ কারোর কান পর্যন্ত পৌঁছতে পারে না। বিছানার উপর ঘুমিয়ে থাকা দুই বান্ধবীর মধ্যে কেউই টের পেল না এই কষ্টের কথা। কলেজ ক্যাম্পাসে আজ ছাত্রছাত্রীদের সমাগম বোধ হয় অন্য দিনের তুলনায় একটু বেশি। তার অবশ্য কারণ আছে। ফাইনাল ইয়ারদের আজ পরীক্ষা শেষ, তার উপরে কালকে দোল। তাই কলেজ কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে ফাইনাল ইয়ারদের ফেয়ারওয়েল ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে আজ পরীক্ষার শেষে। মর্নিংয়ে পরীক্ষা ছিল, তাই কোনো অসুবিধা হবে না ছাত্রছাত্রীদের। সেসব কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্সিপাল স্যার। কলেজের গেটের ধারে শিমুল গাছটাকে দেখলে মনে হবে কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে। কিছু কিছু ছেলেমেয়েরা শিমুল ফুলের মালা করে হাতে পড়েছে, কেউ বা মাথায়। হাওয়ার তোড়ে পাল্লা দিয়ে ঝরে পড়ছে লাল হলুদ কৃষ্ণচূড়ার পাপড়ি। সবার পরনে রয়েছে আজ লাল বা হলুদ পাড়ের সাদা শাড়ি আর সাদা পাঞ্জাবি। স্যার ম্যামরাও তাই পড়েছে। পরীক্ষা শেষে কলেজ ক্যাম্পাস এসে ভিড় করে সবাই। আজ ক্যান্টিনে পড়েছে লম্বা লাইন। বসার জায়গা কোথাও না পেয়ে হুল্লোড় মহল্লের সবাই আজ কলেজ ক্যাম্পাসের ভেতরে কদম ফুল গাছের তলায় সবুজ ঘাসের উপর বসেছে। অন্যতাকে সাইডে রেখে বর্ষা আজ লাল পাড়ের সাদা শাড়িটা পরেছে। পরীক্ষাগুলো এই কদিন যেমন তেমন করেই নিয়েছে। দম বন্ধ হয়ে আসছে ওর এখানে। মনে হচ্ছে সবাইকে ছেড়ে ছুড়ে কোথাও চলে যায়। কিন্তু ওই যে কোথায় একটা বাধা। দীর্ঘশ্বাসটা সবার থেকে লুকিয়ে ছাড়ে। হাতে থাকা ফোনে এক নজর ফেলে উঠে দাঁড়ায়। আর তৎক্ষণাৎ বউ বলল,